আসসালামু আলাইকুম। আজ 23 মে 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। গরুর মাংস খাওয়া নিয়ে মোদি ও শুভেন্দুকে বিপদে ফেললেন জাকারবার্গ। বাংলাদেশের ট্রাম্প নামক গরুকে নিয়ে ইরানের ট্রল। ইরানের পক্ষে রাশিয়ার দৃঢ় অবস্থান। এবার বিস্তারিত। ভারতে যখন বিজেপি সরকার গরুকে গোমাতা আখ্যা দিয়ে একতরফাভাবে মুসলমানদের গরু কোরবানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তখন রীতিমতো নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রযুক্তি ব্যবসায়ী এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিশ্বের সেরা মানের গরুর মাংস উৎপাদনের জন্য এবার নিজেই গরুর খামার শুরু করেছেন জাকারবার্গ। এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে এই তথ্য জানান মার্ক জাকারবার্গ। পোস্টে মার্ক জানিয়েছেন, কাওয়াইয়ের কৌলাও খামারে গবাদি পশু লালন পালন করা শুরু করেছেন তিনি। তার লক্ষ্য হল বিশ্বের সবথেকে ভালো মানের গরুর মাংস উৎপাদন করা। পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, গবাদি পশুগুলো হল ওয়াগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির। খামারে উৎপাদন করা ম্যাকাডামিয়া খাবার এবং বিয়ার খাওয়ানোর মাধ্যমে পশুগুলোকে বড় করা হবে। তিনি বলেন, আমরা চাই পুরো প্রক্রিয়াটি স্থানীয়ভাবে হোক। তিনি বলেন, প্রতিটি গরু প্রতি বছর 5,000 থেকে 10,000 পাউন্ড খাবার খায়, তাই এর জন্য অনেক একর জুড়ে ম্যাকাডামিয়া গাছের প্রয়োজন। আমার মেয়েরা ম্যাক গাছ লাগাতে এবং আমাদের বিভিন্ন প্রাণীর যত্ন নিতে সাহায্য করে। আমার সমস্ত প্রকল্পের মধ্যে এটি সবচেয়ে সুস্বাদু, কারণ গরুর মাংস খেতে খুবই আনন্দদায়ক ও মজাদার। অবশ্য জাকারবার্গের নতুন গবাদি পশুর এই উদ্যোগ সামাজিক মাধ্যমে আসার পর ভারতের অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই তার এই উদ্যোগকে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তার রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেবে। তারপর তারাই ওই কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশ পাঠিয়ে দেবে। কিন্তু এতদিন ধরে আইন অনুযায়ী যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হতো, নতুন নিয়ম তার থেকে কতটা আলাদা? বাংলাদেশ থেকে আসা কথিত অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের নির্বাচনে সবসময় একটা ইস্যু হয়ে থেকেছে বিজেপির কাছে। সদ্য সমাপ্ত নির্বাচনেও এই ইস্যু নিয়ে সরব ছিলেন নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ভোট শেষ হয়ে নতুন সরকার গঠনের পরেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কিভাবে তার সরকার কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবে। প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। বিদেশি আইনের 44A ধারায় মামলা হয় এবং বিচারের পরে কোর্টে সেই ব্যক্তির সাজা নির্ধারণ করে। সাজার মেয়াদ শেষ হলে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে রাজ্য সরকার বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করে সেই ব্যক্তির নাগরিকত্ব, তার নিজের দেশের ঠিকানা ইত্যাদি সম্বন্ধে নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। এই আইন অনুমোদিত নিয়মের বাইরেও আরেকটি অলিখিত নিয়ম চলে সীমান্তে, যার নাম পুশব্যাক পদ্ধতি। এক্ষেত্রে ভারতে আটক হওয়া বাংলাদেশিকে বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং রাতের অন্ধকারে সীমান্তের অন্যদিকে ঠেলে দেওয়া হয়। গত প্রায় 1 বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অনেককেই এভাবেই ঠেলে দেওয়া হয়েছে, যদিও তাদের মধ্যে অনেকেই ভারতের বৈধ নাগরিক ছিলেন, যাদের আবার চাপের মুখে পরে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওই পদ্ধতির আইনি বৈধতা প্রশ্নের মুখে থাকলেও গত বছরের মে মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে, যেখানে কিভাবে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের তাদের দেশে পাঠানো হবে সেই পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে যে পদ্ধতির কথা লেখা হয়েছে সেটি আদতে পুশব্যাকই। পুশব্যাক পদ্ধতি দীর্ঘদিন ধরেই বিএসএফ নিয়ে থাকে, যদিও আনুষ্ঠানিকভাবে বাহিনী কখনোই বিষয়টি স্বীকার করেনি। ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানি নিষিদ্ধের সিদ্ধান্তে উত্তেজনা বেড়েছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচার নিয়ে বিতর্কের মাঝেই নওদার বিধায়ক ও মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যটির মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, ভারতে থাকতে হলে দেশের নিয়ম মেনেই চলতে হবে, তা না হলে অন্য কোনো মুসলিম দেশে চলে যেতে পারেন হুমায়ুন কবির।
রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রকাশ্যে পশু বলি ও কুরবানির উপর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। গত 13 মে আদালতের অনুমোদন সাপেক্ষে এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে অসন্তোষের খবর সামনে আসে। ঈদকে সামনে রেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী 27 মে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোরবানির ঈদ পালিত হবে। এই উৎসবে পশু কুরবানির ধর্মীয় আচারের অংশ হিসেবে বিবেচিত হয়, কিন্তু উৎসবের ঠিক আগেই প্রকাশ্যে কুরবানির উপর বিধিনিষেধ জারি হওয়ায় আপত্তি তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। এই ইস্যুতে সরব হন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। তিনি দাবি করেন, রাজ্যের প্রায় 37% মুসলিম গরুর মাংস খায়। কোরবানি বন্ধ করতে হলে সব কসাইখানাও বন্ধ করা উচিত। তার বক্তব্য, কুরবানি একটি ধর্মীয় প্রথা এবং তা হঠাৎ করে প্রশাসনিক নির্দেশে বন্ধ করা যায় না। হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, হুমায়ুন কবির যদি পশ্চিমবঙ্গে থাকতে চান তাহলে তাকে সরকারি নিয়ম মেনে চলতে হবে। যদি সেই নিয়ম মানতে আপত্তি থাকে তাহলে তিনি যেখানে খুশি চলে যেতে পারেন, এমনকি অন্য কোনো মুসলিম দেশেও যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। অগ্নিমিত্রা পালের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। দর্শক, এবার ইরান প্রসঙ্গ। নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন পালন করা অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন গোটা বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে। 700 কেজি ওজনের এই মহিষটির সোনালী রঙের চুল ও মুখের গড়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এতেই আন্তর্জাতিকভাবেও আলোচনায় এসেছে। বিষয়টি চোখে পড়েছে ইরানেরও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করেছে। সেখানে লেখা হয়েছে, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির। সঙ্গে রাশিয়ান সংবাদ মাধ্যম আরটির একটি প্রতিবেদনও শেয়ার করা হয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, মহিষটি ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন বৃধা বলেছেন, আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হতে পারে এমন গুঞ্জনের মধ্যে তেহরান সফরে গেলেন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও ইরানে অবস্থান করছেন। এর আগে যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের অবসান ও বিবাদমান পক্ষের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যেই পাকিস্তান এই আলোচনার উদ্যোগ নিয়েছে। কারণ ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মূল বিরোধগুলো এখনো কাটেনি। এদিকে সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি খসড়া চুক্তি আগামী কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে। অন্যদিকে আলোচনায় কিছু ভালো লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 24 ঘন্টায় ইরানের অনুমতি নিয়ে 35টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে আইআরজিসি। যুদ্ধবন্ধে চলমান আলোচনার বিষয়ে ইরানের মূল্যায়ন বাস্তব পরিস্থিতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। আর যুক্তরাষ্ট্র অগ্রগতির চিত্র কিছুটা বাড়িয়ে তুলে ধরছে, এমনটি মনে করছে রাশিয়া। জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা উলিয়ানভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ইরানের মূল্যায়ন বাস্তব অবস্থার কাছাকাছি। তিনি আরও মন্তব্য করেন, এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের বার্তা কম দায়িত্বশীল বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর আলোচনা নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্নধর্মী বক্তব্য দিয়ে আসছে। এই অবস্থায় রুশ দূতের মন্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পেয়েছে। এবার দেশের খবর। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ছায়া মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের তত্ত্বাবধানে এ নিয়ে কাজ এগিয়ে চলছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি বৈঠকে সম্ভাব্য কাঠামো ও দায়িত্ব বন্টন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী বাজেট অধিবেশনের আগেই একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ পেতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান বিরোধী দলের ভূমিকায় যাওয়ার পর থেকেই জামায়াত ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা শুরু করে। দলটির নেতারা মনে করছেন, এর মাধ্যমে সরকার পরিচালনার বিভিন্ন খাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ
ও বিকল্প নীতিগত অবস্থান তুলে ধরা সম্ভব হবে। সম্প্রতি জাপান সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান ছায়ামন্ত্রিসভা গঠনের পরিকল্পনার কথা আবারও উল্লেখ করেন। দেশে ফিরে বিষয়টি নিয়ে সাংগঠনিক পর্যায়ে আরও আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, সম্ভাব্য এই কাঠামোয় দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা যুক্ত হতে পারেন। এর মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম, ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের সহ কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা। এছাড়া ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত শিবিরের সাবেক নেতাদেরও অন্তর্ভুক্তির আলোচনা রয়েছে। সূত্র জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবেন। জামায়াত নেতারা বলছেন, বাংলাদেশে ছায়ামন্ত্রিসভা ধারণাটি নতুন হলেও বিশ্বের বিভিন্ন সংসদীয় গণতান্ত্রিক দেশে এর প্রচলন রয়েছে। মূলত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প প্রস্তাব উপস্থাপন করাই হবে এই কাঠামোর উদ্দেশ্য। দলের নেতাদের ভাষ্য অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত নেতা থাকবেন। তারা সংশ্লিষ্ট খাতের নীতি, বাজেট, আইন ও কার্যক্রম বিশ্লেষণ করবেন এবং প্রয়োজন হলে দলীয় অবস্থান তুলে ধরবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যকর ছায়ামন্ত্রিসভা থাকলে সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা বাড়ে এবং বিরোধী দলের নীতিগত প্রস্তুতিও শক্তিশালী হয়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে এই ধরনের কাঠামো দীর্ঘদিন ধরে চালু রয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে শামীম হোসেন নামে শিবির কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামির মেয়ের বিয়ের দাওয়াতে গেলেন ঝিনাইদহ 4 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবু তালিব। এ সময় জামাতের এমপিকে নিজ হাতে বেড়ে খাওয়াতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টুকে। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে এই ঘটনা ঘটে। মহিদুল ইসলাম মন্টু কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, নিজ বাড়িতে মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহজাবিন ইসলাম তুলির সঙ্গে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লার বিয়ের আয়োজন ছিল বৃহস্পতিবার। সেখানে দাওয়াতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আবু তালিব। এছাড়াও এই বিয়েতে আসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু, আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের সহ আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের অন্যান্য নেতারা। মহিদুল ইসলাম মন্টু শিবির কর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শামীমের বাবা রুহুল আমিন এই মামলার বাদী। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, 2016 সালের 24 মার্চ বিকাল 5টার দিকে শহরের মাহতাব উদ্দিন কলেজের পূর্ব পার্শ্বের গেটের সামনে থেকে 2 মোটর সাইকেলে থাকা সাদা পোশাকধারী 4 জন শামীমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর বিভিন্ন অফিসে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। পরে 2016 সালের 13 এপ্রিল যশোর সদরের লাউখালী গ্রামের শ্মশানঘাট এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এই ঘটনায় 2024 সালের 18 সেপ্টেম্বর কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন রুহুল আমিন। মামলায় মন্টু সহ 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক রাজনৈতিক কর্মী বলেন, শিবির কর্মী হত্যা মামলার আসামির মেয়ের বিয়ের দাওয়াতে গিয়ে খাইলেন জামায়াতের এমপি। এটা একদমই লজ্জার বিষয়। এ ব্যাপারে সংসদ সদস্য আবু তালিব বলেন, ওই ইউনিয়নে আমার গ্রামের বাড়ি, সমাজ ও সামাজিকতার কারণে গিয়েছি। ওই হত্যা মামলায় আমি সাবেক চেয়ারম্যান মন্টুর নাম দিয়েছি। মামলায় যাতে ভুক্তভোগী পরিবার সঠিক বিচার পায় সেই ব্যবস্থাও করা হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জাতীয় পরিচয়পত্র আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় জাতীয় পরিচয়পত্র হারিয়ে যেতে পারে। আবার অপ্রাপ্তবয়স্ক থেকে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে কেউ, তখন তার জাতীয় পরিচয়পত্র দরকার হতে পারে। জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যেও পড়তে পারেন তথ্যের কারণে। এই সমস্ত সমস্যা, অভিযোগ বা প্রয়োজনীয়তা আপনি 105-এ জানাতে পারেন। এটা 2015 সাল থেকে চালু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক চালু হওয়া 105 নম্বরে যে কোনো মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাওয়া, যে কোনো অভিযোগ দেওয়া অথবা যে কোনো প্রত্যাশার কথা ব্যক্ত করা যাবে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press,
এক ফোঁটা হলুদও নেই।